ঠেট দিছে কি ওয়াশরুমে গেছি ভিডিও করে রাখছে, ওইগুলা ছাড়বো। বিক্রি করে দিয়ে ওই 1 লাখ টাকা আমি শোধ করছি। এরা এত বড় একটা মানে অমানুষের জাত, একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের উলঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল কিভাবে করস ভাই? তোদের কি একটুও মানে গায়ে লাগে না? সম্রাট ভাই মাহিরকে কল দিয়ে বলতেছে, দেখো তুমি এরকম করতেছো, তোমার জন্য কি আমার শুটিং অফ হবে? তোমার থেকে যেটা চাই তুমি সেটা দিলেই তো হয়ে যায়। পরে মাহির তো কান্নাকাটি করতেছে যে ভাই আপনি এটা কেমন কি বলতেছেন, আমি আপনার বোনের মতো, আপনার বোনকে যদি এরকম অফার করতে আপনি কি সেটা মানতেন? তিনজনের ক্ষেত্রে একই জিনিস দেখতে, যেদিন পরিচয় তার পরের দিনই টাকা চাওয়া। তো আমি তখন নতুন ছিলাম ওখানে, তো ওইটা আমাকে দেখানোর জন্য কিভাবে কাজ করতে হয়, ওরা কিভাবে কাজ করতো ওইটা আমাকে আর কি দেখানোর জন্য সবার সামনে জামা খুললো। খোলার পরে বললো যে সম্রাট ভাই বললো, দেখছো কিভাবে কাজ করতে হয়, এই মিডিয়ার কাজে কখনো লজ্জা থাকতে পারবে না। তো ওনাকে বললো আচ্ছা তুমি ভিতরে যেটা আছে ওইটাও খোলো। আমি একটানা 3.5 মাস ওদের বাসায় থাকি। আপনি টোটাল কত লাখ টাকা দিয়েছেন ওনাদের? টোটাল আমি 11 লাখ টাকা দিয়েছি। 11 লাখ টাকা? হ্যাঁ, বলেন তো এই কাহিনীটাকে। 11 লাখ টাকা নিয়ে নিয়েছেন আপনি তার? একটু লেসবো টাইপের। হ্যাঁ ভাইয়া, সে কিন্তু সব রিলেশন করে, হ্যাঁ সব মানে সব ফ্রেন্ডই বানাই মেয়ে। ও যেভাবে চাচ্ছিল সেভাবে আমি ওর সাথে মিশতে পারি নাই। কিভাবে বিধায় চাচ্ছিল? কিভাবে চাচ্ছিল ভাইয়া, কিভাবে বুঝাবো? আমি তো মানে ওইরকম টাইপের মেয়ের সাথে কখনো চলি নাই। আহ, কথায় কথায় হাক করা, মানে মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেরকম হয়, আমি বিবাহিত পার্সন ভাইয়া, তো আমার তো আর ওইরকম ইয়ে নেই। তো এই যে লাখ লাখ টাকা যে গল্পটা ভাইয়া, এটা পুরোটাই বানোয়াট। সজীব, আমি সজীবকেই বলতেছি, তুমি আমাকে তোমাদের বাসায় নিয়ে গেছো, হ্যাঁ এমন ভাবে নিয়ে গেছো যে তুমি তোমার মাকে ছেলের বউ দেখাতে নিয়ে যাচ্ছ। আমার একটা গল্প, একটা গান মনে পড়ে গেল, সম্ভবত নচিকেতার লাইন, বউকে আর এক বিয়ে দেবো হবে প্রতিবেশী। সম্রাট ভাই, ধৈর্য আছে আপনার? এত কিছু সহ্য করছেন। হ্যাঁ আমি সিঙ্গেল দাবি করছি, আমি ম্যারেড জানতো না, কিন্তু ও যে এখন বলতেছে যে আমার সাথে ওর কোনো ইয়ে ছিল না, ওর মনের মধ্যে কোনো ইয়েই ছিল না, কোনো ফিলিংস ছিল না, কিছু ছিল না, কিন্তু মেসেজটা যে পড়বে সে বুঝবে। সবার কথা বলার কারণ আমরা টিকটকে একটা পরিচয়ে ছিলাম, সবাই যেটা জানতো আমাদের, যে একটা ভাই বোনের পরিচয় আমরা ছিলাম। এরকম অনেক কাগজ আমার কাছে জমেছে, অনেক অনেক মানে অনেক। দীর্ঘদিন ধরে একটা কাপলের নামে, টিকটকে খুবই পরিচিত একটা কাপল, সোশ্যাল মিডিয়ার একটা পরিচিত কাপল, যারা ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার বলে মানুষের কাছে পরিচয় দেন এবং তারপরে বাসায় ডেকে নিয়ে নানানভাবে প্রলুব্ধ করে তাদের জন্য ভিডিও বানান, গোপন সময়ের ভিডিও, বাথরুমের, ওয়াশরুমের, এবং সেই ছবিগুলো দিয়ে, ভিডিওগুলো দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইলের শিকার করেন। টাকা পয়সা, মান ইজ্জত সব কিছুতে সেই কাপড়টা ব্যবহার করে এই মানুষদেরকে, স্পেশালি এই তরুণ বা তরুণী মেয়েদেরকে, এবং কোনো কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও। কেস হয়েছে, জিডি হয়েছে, অনেকগুলো কেস হয়েছে, কিন্তু এনআইডি পাওয়া, যে এনআইডি দিয়ে কেস করা হয়েছে, দেখা গেল যে সেখানটায় খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে, এবং অ্যাকচুয়ালি তারা কোথায় আছেন কেউ জানেন। এইরকম একটা পরিস্থিতিতে অনেক দিনের পর আমি মনে করলাম ফাইনালি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যেন কিছু মানুষ সেফ থাকেন এবং কিছু মানুষ বিপদে না পড়েন, বিপদ থেকে উঠে আসতে পারেন এবং ধরিয়ে দেওয়া সম্ভব হয়, আইনের আওতায় আনা সম্ভব হয়। নাম কি? নয়নমণি। অদ্ভুত। আমি দেখছিলাম, শুনছিলাম, আমি অফেয়ারে যতটুকু শুনেছি আমার মনে হয়েছে যে এটা কোনো সিনেমার গল্পকে হার মানাবে। আমরা এখানটায় 3 জন মানুষ, এ পাশে দাঁড়িয়ে আছে আরও 2 জন মানুষ, এবং সর্বমোট 9 থেকে 10 জন অভিযুক্তকারীকে পেয়েছি, যারা এদেরকে খুঁজে বেড়াচ্ছে, যারা এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে লিখিতভাবে আদালতে, কিন্তু তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি ওই পাশ থেকে আসতে চাই। বোন, কী নাম তোমার, এবং তোমার কেমন করে এদের সাথে পরিচয়, আর কীভাবে তুমি এদের জালে আটকা পড়লে অ্যাকচুয়ালি? আমার সাথে পরিচয়, আমার নাম হয়েছে সোনিয়া। আমার সাথে পরিচয় সিলেটে যখন বন্যা হয় যখন, তখন আমি ধানমন্ডি পপুলার জব করি। দেন রাত্রে আমি বাসাতে আসি, আসার পরে ওদের ফ্যান আমি, ওদের টিকটক দেখি। ওখান থেকে ও একটা টিকটকে নাম্বার ছাড়ে যে আমরা বন্যাদের পাশে, মানে যারা বিপদে পড়ছে তাদের পাশে আমরা দাঁড়াইতে চাই, আমরা হেল্প করতে চাই, যারা যারা আমাদেরকে কিছু টাকা দিতে চান বা আমাদের সাথে যেতে চান তারাই নাম্বারে করতে পারেন, যোগাযোগ করতে পারেন। দেন ওখান থেকে আমি নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করার পরে ওই নাম্বারে আমি কিছু টাকা দিই। কিছু টাকা দেওয়ার পরে ওখান থেকে ও আমাকে বলে যে ফেসবুক, ইনস্টাগ্রামে ওখানে অ্যাড হওয়ার জন্য। ওখানে আমি অ্যাড হই। ওখান থেকে অ্যাড হওয়ার পরে ওর সাথে একটা ভালো পরিচয় আমার।
আমার লাইফে যা যা ঘটনাও শুনলো, ওরটা আমাকে বললো, ওর বাবা নাই, এরকম মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মেয়েটা না ছেলেটা? হ্যাঁ মেয়ে নয়নমণি। দেন ও আমাকে বোন বানায়। তার পরের দিন আমি রাত্রের সাথে টুকটাক আমার কথা হওয়ার পরে আমি বাড়িতে যাব, বরিশালে যাব। তখন সকাল 11টা বাজে আমাকে হঠাৎ করে ওর নাম্বার থেকে কল দিয়ে আমাকে বলে, সোনিয়া আমি একটা বিপদে পড়ছি, দেখ আমার ভাইকে আমাকে আটকাই রাখছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, কি করা যায় এখন? তো আমি বললাম কেন ধরছে তোমাদেরকে? সে টাকা পাবে, সেই কারণে আমাদেরকে ধরে রাখছে। তো এখন আমি কি করতে পারি? আমি তো ওনাদেরকে যে বৃষ্টি হয়েছে ওনাদেরকে আমি 5,000 টাকা দিয়েছি। যখন আমি 5,000 টাকা দিয়েছি তারপর থেকে ওরা আমাকে কল করে, মেসেজ করে, আমার সাথে কন্টিনিউ কথা বলে। তারপরের দিন সকালে সুন্দর করে কল দিল, আমিও কথা বললাম। পরে কান্নাকাটি করে বলতেছে যে এমার্জেন্সি আমাকে 1 লাখ টাকা দিতে হবে। তো আমি বলতেছি আমি এখন 1 লাখ টাকা কোথায় পাবো, কিভাবে ম্যানেজ করব? বলতেছে যে তুই তো কাজ করিস, তোর তো টাকা আছে, তুই একটু তোর ফ্যামিলির সাথে কথা বলে ব্যাংকে থেকে টাকা তুলিয়ে নিয়ে এসে আমাকে 1 লাখ টাকা দে। তাই আমি বললাম তুমি চিনি না জানি না, একদিনের পরিচয় তোমার সাথে, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করে দিব? পরে বলতেছে কোনো সমস্যা নেই, তুই টাকা নিয়ে আয়, স্ট্যাম্পে সাইন করে দিব, সাইন করে টাকা নিব আমরা, 1 সপ্তাহের মধ্যে তোকে আমরা টাকা দিব। দেন আমি আমার ফ্যামিলির সাথে আর কারোর সাথে আমি কথা বলিনি। তখন আমি এইটা জিনিস ভাবলাম যে আমি তো একটা মেয়ে মানুষ, আমাকে যদি রাস্তায় একটা ছেলে ধরে রাখতো বা একটা ঝামেলা করতো, তা আমার বোনরাও তো দৌড়ে আসতো, বা কেউ আমি কাউকে, আমার বন্ধু বান্ধব মানে যে কোনো কাউকে আমি বললাম, তারা কি আসবে না? অবশ্যই তো আসবে। তা সেক্ষেত্রে ও যখন একটা ঝামেলার ভিতরে পড়ছে, তা আমি ভাবলাম যে আচ্ছা ও অনেক কান্নাকাটি করতেছে, আমি টাকা না দিলে ওর ভাইরেও ছাড়বে না, ওরেও ছাড়বে না। দেন আমি আমার বাসা থেকে 1 লাখ টাকা কোনোভাবে ম্যানেজ করে আমি বিকাল 3টা বাজে ধানমন্ডি থেকে আমি উত্তরা হাউস বিল্ডিং যাই। ওখান থেকে ফার্স্ট পরিচয়, ওখান থেকে ফার্স্ট দেখা, স্বপ্নতে বসে। ওখানে তো সিসি ক্যামেরা আছে, অবশ্যই ভিডিওটা আমি নেওয়ার জন্য ট্রাই করছি, বাট ওনাদের কাছ থেকে নিতে পারিনি। স্বপ্নতে বসে ওদেরকে আমি ফার্স্ট 1 লাখ টাকা দিই। ওখান থেকে ওরা আবার আমার সামনেই আর একটা লোকেকে টাকা দেয়, টাকা দেওয়ার পর ওই লোক চলে যায়। দেন আমি চলে আসি, ওখান থেকে ওরা ওর বাসায় চলে যায়, গেল এটা। তারপরে আমি আমার দেশে বাড়িতে যাই বেড়াইতে, ওখানে গিয়ে থাকি 1 সপ্তাহের মতো। তারপরে ছুটি নিয়ে আসছি, পরে আমি ঢাকাতে আসি। আসার পরে ওরা আবার আমাকে বলতেছে সোনিয়া কেমন আছো, কোথায় আছো, কি করছো? তো আমি বলতেছি যে হ্যাঁ ভালো আছি, ঢাকাতে আসছি, আমার তো অফিস আছে, আমি এখন কিভাবে দেখা করব? পরে বলতেছে তোমার অফিস করতে হবে না, আমাদের বাসায় আসো। দেন আমি ছুটি নেই, 3 দিন 4 দিনের ছুটি নিয়ে আমি ওদের বাসায় আসি উত্তরাতে। ওই যে আমি আসি, ওই আসাতে আমার চাকরিও চলে যায়। একটানা আমি 3.5 মাস ওদের বাসায় থাকি। 3.5 মাস? হ্যাঁ একটানা। কি বলেন? হ্যাঁ আমি একটানা 3.5 মাস ওদের বাসায় থাকি। ওখান থেকেই কথা হয়, 1 দিন 2 দিন 3 দিন যায়, ওখান থেকে কথা হয়। আমি অনেক ছোটোবেলা থেকে কাজ করি, আমার বাবা নেই, আমার মা আছে। দেন অনেক ছোট থেকে আমি কাজ করি, তো আমি কিছু টাকা কাজ করে ইনকাম করে আমার নিজের কষ্টের টাকা আমি কিছু টাকা জমাইছি, বা আমার কিছু টাকা ছিল। তখন ওরা আমাকে বলতেছে যে তুই টাকা টুকা ব্যাংকে রেখে কি করবি সোনিয়া? তোকে তো আমরা বোন ডাকছি। সম্রাট বলতেছে, ভাইয়া বলতেছে আমাকে যে সোনিয়া তুই তো আমার ছোট বোনের মতো, তোর কেউ নেই, তোর বাবার আশা আমি পূর্ণ করব। একটা মেয়ে মানুষের তো একটা স্বপ্ন থাকে, আমি একটা বিজনেস করব, আমি ভালো কিছু করব, আমি আগাবো, একটা মেয়ে মানুষ স্বপ্ন থাকে। তো সেক্ষেত্রে ওনারা আমাকে বলতেছে, আমাকে অনেকভাবে বুঝাচ্ছে, মনি বুঝাচ্ছে, সম্রাট বুঝাচ্ছে যে আমরা একটা বিজনেস করি। কি বিজনেস? একটা রেস্টুরেন্ট খুলবে নয়নমণি নামে। কোথায়? উত্তরাতে খুলবে। তারপরে কত টাকা কি তারা শেয়ারে বলল যে আমরা 2 জন শেয়ারে থাকবো, তুমি 6 লাখ টাকা দিবা, আমরা 12 লাখ টাকা। এইটা নিয়ে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি। আমার ফ্যামিলির সাথে কথা বলার পরে তারা আমাকে বলে না, মানে এটা করা যাবে না, কারণ তার সাথে আমার কয়দিনের পরিচয়, আমি কিভাবে তাকে বিশ্বাস করে এত টাকা দিব? তারপরে ওখান থেকে আমার ফ্যামিলি কোনোভাবেই কয় না, ওখান থেকে আমার ফ্যামিলির সাথে কথা বলা বন্ধ। আমার ভাই বোন টোটালি আমি কারোর সাথে কথা বলতে পারবো না, যদি ওদের বাসায় আমি থাকি, কারোর সাথে আমার টোটালি কথা বলা যাবে না। পরে আমার যে কি হয়েছিল তা আমি জানি না। পরে আমি ওদের কথা শুনে আমি একদম মানে ওরা যেটা বলে আমি সেটাই শুনতেছি। আমার ফ্যামিলির কথা আমি শুনতেছি না। আমার ফ্যামিলি, আমার মা, আমার বোন আমাকে খুঁজতেছে, তারা আমাকে ফোনে পাচ্ছে না, ফোন কন্টিনিউ আমি বন্ধ করে রাখতেছি, আমি ওদের বাসায় থাকতেছি, ওদের কথাই আমি শুনতেছি, ওরা যেভাবে আমাকে চালাচ্ছে আমি দেন সেভাবেই চলতেছি।
পরে তার কিছুদিন পরে আমি স্বীকার করলাম যে হ্যাঁ আচ্ছা আমি কিছু টাকা দিব, বাট আমি আমার ফ্যামিলিকে রাজি করাইতে হবে আগে। দেন আমি ওখান থেকে ওর বাসা থেকে আমার বাসাতে আমি আসি। আমি কান্নাকাটি করে আমি আম্মুর হাতে পায়ে ধরি, আমার নানানুর হাতে পায়ে ধরি যে দেখো ওরা ভালো মানুষ, ওরা আমাকে ঠকাবে না। আমার অনেক ইচ্ছা ফেমাস হওয়ার, আমার অনেক ইচ্ছা ছিল আমি ফেমাস হব, আমি টিকটক করব, আমি মিউজিক ভিডিও বানাবো, আবার ওরাও ফেমাস, ওদের সাথে থাকলে আমি হয়তো কিছু করতে পারবো। আমি তো দেখছি ওরা অনেক বড় বড় মানুষের সাথে অনেক কাজ করে। তো সেই থেকে আমার একটা বিশ্বাস ভরসা আমি পাইলাম। পাওয়ার পরে ফার্স্ট টাইম আমি 4 লাখ টাকা দিই আমার ফ্যামিলি থেকেই। আমি কথাবার্তা বলে আমার নিজের কষ্টের টাকা, ওইটা আমার নিজের টাকা ছিল, ওই টাকাটা আমি দেই। 4 লাখ টাকাই ফার্স্ট আমি দেই। দেওয়ার পরে ওরা বলতেছে যে রেস্টুরেন্ট আজকে খুলবো না, মানে একটা ডেট দিছে 4 তারিখ, একটা ডেট দিছে যে ওই দিনে ওনাকে নাকি চাবি দিবে। বর্তমানে এখন অন্যরা মানে ওখানে আসে, ওনারা যখন চলে যাবে তখন আমাদের রেস্টুরেন্টের ডেকোরেশন যত কাজ যেখানে যা আছে সব করবে। ফার্স্টে আমি 4 লাখ টাকা দেই, গেল ওটা। পরে বলতেছে আর 2 দিন পরে যে সোনিয়া আমরা তো বৃহস্পতিবার দিন ওপেনিং করব, তা সেক্ষেত্রে কিন্তু আর 2 লাখ টাকা লাগবে, না হয় কিন্তু চাবি দিবে না। তা আমি বললাম ভাইয়া এখন তো আমি আর পারছি না, এখন আপনি এটা দিয়ে চালাই যান, আমি পরে দেখতেছি, আমার ফ্যামিলি কোনোভাবে এখন সাপোর্ট করবে না আমাকে। পরে সে আমার সাথে অনেক অত্যাচার, আমাকে গালাগালি করতেছে, আমার সাথে রাব ব্যবহার করতেছে, আমাকে বলতেছে তুই এখনই বিজনেস শুরু করার আগেই তুই এরকম করছিস তাহলে কি হবে, মানে আমাকে অনেকভাবে অনেক ঠেট দিচ্ছে আমাকে। তখন আমি বলতেছি যে এটা তো এরকম কেন, এরকম করছে কেন। তখন আমার বোন আমাকে বুঝাচ্ছে যে সোনিয়া এটা কিন্তু ওরা যেরকম করছে এটা কিন্তু ঠিক না, তুই ওদের সাথে জড়াইস না। তারপরে আবার আমার কাছে তখন টাকা নেই, আমি আর কোথায় টাকা পাবো। আমার বড় মামা বাহিরে থাকে, ওনার কাছ থেকে আমি 2 লাখ টাকা আনি, এনে যে আমার বিজনেস তো আমি তো শেয়ারে আছি, এটা চালু হোক, আমার কিছু আমি তো কিছু করতে পারবো। দেন আমার মামার কাছ থেকে টাকা আবার 2 লাখ টাকা আমি আনি, এনে 6 লাখ টাকা আমি দেই। দেওয়ার পরে তারা বলে যে দোকান আজকে চালু হবে, কালকে চালু হবে, এই যে চাবি দিছে, একটা চাবির একটা বড় থলকা আমাকে দেখায়, বলে যে এই যে চাবি দিছে আজকে না কালকে, কালকে না পরশু, তোর এত কথা বলতে হবে কেন, তুই ছোট মানে ছোটোর মতো থাকবি, তোর এত বড় বড় কথাও তো বলতে হবে না, যেখানে আমি তোর বড় ভাই আছি, এরকম করে আমাকে তারা বলতেছে। পরে দোকান আর চালু হয় না, 1 দিন 2 দিন 3 দিন যায়, দোকান আর চালু হয় না। তার 3 দিন 4 দিন পরেই বলে যে আমরা সাজেক যাব। তা আমি বললাম যে দোকান খুলতেছেন, আপনি দোকান চালু করবেন, তা সাজেক যাব কেন আমরা। পরে আমরা সাজেক যাই ওনাদের সাথে, আমি ওনারা আরও ওনাদের বাসায় আরও মানুষ আছে, সবাই মিলে আমরা সাজেক ঘুরতে যাই। ঘুরতে যেয়ে ওখানে তো আমি অনেক কিছু মানে বাজে জিনিস দেখতে পারি। কিরকম? যেরকম আমি জানি ওরা ভাই বোন, কিন্তু আসলে ওরা ভাই বোন না। আমরা ওখানে 4টা রুম নেই, 4টা রুম নেই। ভাবি ভাইয়া, ওনার যে বড় বউ, ভাবি ভাইয়া। ওনার কয় বউ? ওনার 2 বউ। আচ্ছা, ওনার 2 বউ, একটা হচ্ছে নয়নমণি, এটা তো এখন কিছুদিন আগে আমরা জানতে পারলাম, বাট আমি জানি অনেক আগে থেকেই ওর একটা বাচ্চাও আছে, সেই 2022 সাল থেকে আমি জানি যে ওর একটা বাচ্চা আছে, ও বিবাহিত, সম্রাট ওর জামাই, সেটা আমি অনেক আগে থেকেই জানি। বাট আমি ছোট মানুষ, আমার কথা আমি যদি মিডিয়ার এসে বলি বা কারো কাছে বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই যে আমার সাথে আমার যে বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমার মা আমার কথায় বিশ্বাস করে নেই যে আসলে যে সম্রাট ওর জামাই বা ওর ভাই না, এটা ওর বাচ্চা আছে, আমার আম্মুই আমার কথা বিশ্বাস করে না। তা আমি যদি মিডিয়ার এসে বলি তাহলে তো আমার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু আজ সেই কথাটা সত্যি হলো যে না, আমি যেটা বলেছি সেটাই সত্যি। দেন আমরা ওখানে যাওয়ার পরে আমরা 3টা রুম না জানি 4টা রুম নেই। নেওয়ার পরে ভাবি আমাদের সাথে থাকতেছে, ভাবি মানে ভাইয়ের সাথে যাচ্ছে না। বড়জন না ছোটজন? বড়জন, হ্যাঁ বড়জন। উনি আমাদের সাথে থাকতেছে। আমরা বাইরে একটা বেড নিছি আর ভিতরে আর একটা রুম আলাদা। তো যখন রাত 3টা বাজে আমরা ওখানে গেলাম, ঘুরতেছি ফিরতেছি, খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম। এখন তো রাত্রে অনেক রাত, ঘুমানোর টাইম। তো যার রুমে সে চলে গেল, তো আমি আর যাইনি। আমি আবার তখন ভাবির সাথে একটু ক্লোজ ছিলাম বেশি, তার সাথে আমার একটু ভালো শয়তানি করতে এগুলো মানে তার সাথে আমি ফিরেছিলাম। তো তখন রাত 3টা বাজে আমাকে বলতেছে সোনিয়া আমি একটু পানি খাবো। তো আমি বললাম তুমি ভাইয়ের কাছে যাচ্ছ না কেন, আমরা ট্যুরে আসছি, একটা এনজয় করবো, আমরা ঘুরবো ফিরবো মজা করবো। উনি ভাইয়ের সাথে যাচ্ছেন, ওনার মন খারাপ। পরে মনি আর ভাইয়া এক রুমে শুয়ে আছে। পরে আমি ওই রুমে গেলাম, পানি আনতে গিয়েছিলাম। আমি পানি আনতে গিয়ে তো আমি একদম দেখে আমি অবাক হয়ে গেছি, একদম কি বলবো উলঙ্গ অবস্থায়। আমি আর বলতে চাচ্ছি না কিছু। মানে ওনারা দুজন? হ্যাঁ। কিন্তু ওনারা তো হাজবেন্ড না, ওনা ভাই বোন,
ওনার তো ভাই বোন, নয়নমণি সম্রাট ওনার তো ভাই বোন, তখন আমরা জানি ভাই বোন। ও মানে তখন আপনি জানেন না? না, তখন আমরা জানি না, আমরা কেউই জানি না। আচ্ছা। বাট ওগুলা যখন আমি দেখছি তখন আমি আসলে মেনে নিয়েছি যে না, ওরা কোনো ভাই বোন না। ওর এই বাচ্চা নয়ন, যেটা একটা বাচ্চা আছে ছোট বাচ্চা নীল, এইটাও মনির বাচ্চা, এবং মনির এছাড়া কিচ্ছু বোঝে না। আমার মা, আমি আমার মার কাছে থাকবো না, আমি আমার মাকে চিনবো না, সেক্ষেত্রে ওই বাচ্চা আমাদের কারো কাছে আসে না, শুধু মনির কাছেই থাকে। তখন আমি মানে ই করে নিলাম। আমার বোন ও আমাকে বলতেছে যে ওরা ওদের ফ্যামিলিটা অন্যরকম, তুই ধরতে পারবি না, কিন্তু এটা একদিন বের হবে। কিন্তু সত্যি সেটা বের হলো। পরে ওগুলো দেখে এসে আমি পানি নিয়ে আমি হাসতে হাসতে আমি বের হয়ে গেলাম। আমি ছোট মানুষ, আমি ওখানে কি বলবো, আমি লজ্জা পাইছি। পরে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি ভাবিকে বলতেছি, ভাবি এরকম এরকম। পরে ভাবির অনেক মন খারাপ, ভাবি আর কোনো কথা বলে না। পরে তাদের সাথে মুখ কালাকালি কী হয়েছে সেটা বলতে পারি না, আমি আমার রুমে চলে যাই। দেন ওখান থেকে আমরা ঘুরে ফিরে আসলাম। আসার পরে আমরা মা গান বানাবো, একটা মিউজিক ভিডিও, একটা গান তৈরি করবে ওনারা। তো ওইটা নিয়ে কথা চলতেছে, এখন তো টাকা লাগবে। পরে ভাইয়া আমাকে বলতেছে, সোনিয়া আমি রাগ করতেছি তাদের সাথে। আমি রুমে গিয়ে বলতেছি, আপনারা আমাকে ইসলামে সাইন দেননি, এখন আমার ফ্যামিলি আমার সাথে অত্যাচার করতেছে, আমার ইসলামে সাইন লাগবে, ইসলামে সাইন না হলে হবে না, আমি এটা নিয়ে আগাতে পারবো না, এরকম করে আমি বলতেছিলাম। তখন তারা আমাকে আমি একটা ইসলামও কিনছি, 300 টাকা দিয়ে আমি একটা ইসলামও কিনছি যে আমি সাইন নিব। দেন তারা আমাকে ইসলামে সাইন করতেছে না। তারা বলতেছে যে তুই কি আমাদেরকে বিশ্বাস করিস না, আমাদেরকে ভালোবাসিস না, মানে শুধু মধুর মধুর কথা, মানে সুন্দর সুন্দর কথা বলে আমাকে, যেন আমি কোনো কথা না বলতে পারি। দেন আমি যখন ইসলামের সাইন কোনোভাবেই তাদের কাছ থেকে আমি নিতে পারি না দেখে পরে আমি বলতেছি, তা এখন কী করব? পরে বলতেছি, কিছু করতে হবে না, তুই এতটুকু বিশ্বাস ভরসা আমাদের উপরে রাখতে পারিস। গেল ওইটা নিয়ে আমি আর কোনো কথাই বলিনি। আর রেস্টুরেন্টের ব্যাপার নিয়ে আমি আর কোনো কথাই বলিনি। তার 7 দিন পরে আবার আমাকে রুমে ডেকে নিয়ে বলতেছে, সোনিয়া 2 লাখ টাকা লাগবে। কেন? আমি বলতেছি, কেন ভাইয়া, এখন আমি কোথায় টাকা পাবো? আমি 6 লাখ টাকা দিয়েছি বিজনেসের জন্য, আমি তো এখন কোনোভাবে পারবো না। দেখেন আমি কি অলরেডি 6 লাখ টাকা দিয়েছি, তার 15 দিনও যেতে পারে নাই, তার 7 দিনের মাথায় 7 আপনি বারে বারে সে টাকা চাচ্ছে, ধার দেনা করে সব জায়গা থেকে টাকা এনে দিতেছেন। এটা পাগলের কাণ্ড না ব্যাপারটা? না, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতেন। আমি জায়গায় থাকলে আমি এটা করতাম না। ওরা শুধু আমি না, আমি কেন বলবো, আরো যে প্রতিটা মানুষ আছে, এই যে ওনারাও বলতে পারবে যে ওদের কথা বার্তা। আপনি টোটাল কত লাখ টাকা দিয়েছেন ওনাদের? টোটাল আমি 11 লাখ টাকা দিয়েছি। 11 লাখ টাকা? ফার্স্টে আমি দিয়েছি 1 লাখ টাকা, তারপর দিয়েছি 6 লাখ টাকা। 2টা গানে আমি 2টা মিউজিকে আমি ছিলাম, এই যে ভাইয়াও আমার সাথে কাজ করেছে। আর একটা ভাই আছে পাবেল ভাই, উনি ওদেরকে 2 লাখ টাকা দিয়েছে, এবং সে দেখেছে আমি ওদেরকে টাকা দিয়েছি শুটিং এর জন্য। ফার্স্টে 2 লাখ শুটিং আপনি করতেছেন, তাহলে আপনি কেন টাকা দিবেন? আপনি 2 লাখ টাকা পাবেন না। ওরা কি বলছে আমাকে যে, সোনিয়া তুই একটা মিউজিক ভিডিও বানাবি, ওখানে তুইও থাকবি, ওই গানটা আমরা বিক্রি করে দেন ওখান থেকে আমরা কিছু টাকা পাবো, পাওয়ার পরে তোর 2 লাখ টাকাও তোকে দিব, আবার ওখান থেকে বাড়তি টাকাও তোকে আমরা দিব। মানে এরকম আশা আমাকে দেখাইছিল যে আমি যদি 2 লাখ টাকা দিয়ে আরো যদি কিছু টাকা ইনকাম করতে পারি, আমি যদি ফেমাস হতে পারি, আমি যদি কিছু করতে পারি। এগুলো যে একদম মানে কি বলে স্ক্রিপ্টেড নাটক, আপনার একবারে মনে হইতেছে না? আপনার মনেই হচ্ছে না এগুলো? আমি বুঝতেই পারছি না। আমি না খাইলে তারা খায় না, আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার ফ্যামিলি যেরকম আমাকে রাব ব্যবহার করে, আমাকে শাসন করে, মানে আমি এটাই ভেবে নিয়েছিলাম তারা আমার একটা ফ্যামিলি, আমি তাদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, আমার ফ্যামিলির মতো ভেবে নিছি, এবং আমি বুঝতেই পারিনি যে তারা এরকম। আমি লাস্টে গিয়ে বুঝতে পারছি। লাস্টে কি হয়েছে, ফার্স্টে তো আমি 1 লাখ টাকা দেই, গেল, তারপর দিই 6 লাখ টাকা, ওইটাও গেল, এই তো 7 লাখ টাকা হয়ে গেছে। তারপর আমি আবার বিজনেসের জন্য আমার নিজের জায়গা, আমার এলাকাতে, আমার বরিশালের জায়গা আমার বাবা আমাদের নামে দিয়েছে, সেই জায়গা বিক্রি করে এনে লাস্ট পর্যন্ত আমি ওদেরকে 4 লাখ টাকা দিয়েছি। লাস্ট পর্যন্ত আমি কোনোভাবে পারছি না ওদের কথা শুনতে। ওদের কথা যখন না শুনি, আমার প্রতিটা ভয়েস, প্রতিটা মেসেজ সব আছে আমার কাছে, ওরা আমাকে থ্রেট করেছে। লাস্ট পর্যন্ত আমি যখন টাকা না দেই, আমার জায়গা জোগা সব দিক দিয়ে আমি শেষ। আমার ফ্যামিলি বলেন, আমার মা, আমার মামারা, আমার নানুরা সব শেষ করে আমি আমার লাস্ট পর্যন্ত আমার যতটুকু সম্পদ ছিল জায়গা, অতটুকু আমি বিক্রি করে আমি ওদেরকে 4 লাখ টাকা লাস্টে দিয়েছি। যখন আমার বাসাতে 2022 সালে আমার বাসায় মেহমান আসবে, আমার খালাতো বোনারা আসবে, আমার খালাতো ভাই আসবে, তখন আমি চলে আসবো বাসাতে। আমার তো 2টা শ্যুট হয়ে গেছে, টোটাল আমি এখানে 11 লাখ টাকা দিয়েছি। আমি শ্যুট করে 2টা গানের মিউজিক ভিডিও বানালাম, শ্যুট করলাম, সুন্দর আনন্দ ফুর্তি করে ওখান থেকে আমি আসবো যখন, তখন আমাকে অন্য রুমে ডেকে নিয়ে ভাইয়া বলতেছে, সনি 3 লাখ টাকা লাগবে। আমি তো অলরেডি 11 লাখ দিয়েছি। আবার শ্যুট করার পর আমাকে আবার বলতেছে 3 লাখ টাকা লাগবে, কেন? এরকম আর একটা গান তৈরি করবে, কিন্তু সেটা আর করতে পারেনি। আমি টাকা দেইনি আর সেটা করতেও পারেনি। দেন 3 লাখ টাকা লাগবে কবে? 3 তারিখে।
তখন 28 তারিখ না জানি 29 তারিখে আমি চলে আসব, মানে আমি আমার বাসাতে ধানমন্ডিতে আসবো, 3 মাস পর আমার বাসাতে আমি আসবো। তখন মনির অনেক মন খারাপ, ভাইয়া বলতেছে সোনিয়া যাস না, আমার বাসা মেহমান আসবে, আমি এখানে আসলে নাকি ভুলে যাব তাদেরকে, তারা অনেক কিছু আমাকে বলতেছে। তো আমি বললাম না ভুলবো কেন, বা আপনারা কি ভোলার জিনিস, ভাই বোনকে কি কখনো ভোলা যায়? তারা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, অনেক আগলাই রাখতো। সেক্ষেত্রে আমি ছোট মানুষ, আমি বুঝতাম না তাদের ব্যবহার চরিত্র, আমি ধরতে পারতাম না। যখন লাস্ট আমি স্বীকারও করেছি, হ্যাঁ আচ্ছা আমি আমার ফ্যামিলিতে কথা বলি, যদি আমি 3 লাখ টাকা দিতে পারি আমি জানাবো। দেন ওখান থেকে আমি সুন্দরভাবে বিদায় নিয়ে আসি, আমি স্বীকারও করে আসি। আচ্ছা আমাকে এরকম করে বলতেছে আদর করে, সনি দেখ বোন এরকম করিস না, টাকা তো লাগবে, এরকম মানে এত সুন্দর নাটক তাদের আমি কখনো ধরতে পারিনি। কাছে নিয়ে বুকে নিয়ে মনি বুকে নিয়ে বলতেছে আমি চলে আসবো, মনি কান্নাকাটি করতেছে। তারপরে গেল, আমি চলে আসলাম। আসার পরে এখন তো আমার বাসায় মেহমান আসছে, তাদেরকে নিয়ে আমি ঘুরতেছি ফিরতেছি, ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়ে আমি ঘুরবো না, সেটাও আমার অন্যায়। সেটা নিয়েও আমাকে ঠেট করতেছে যে তুই তোর ফ্যামিলি পেয়ে। আমি তখন 2 দিন, একটা না 2 দিন আমি মনির সাথে কথা বলিনি, কথা হয়নি, আমি ব্যস্ত, আমার বাসায় তো গেস্ট আসছে, আমি কিভাবে তাদেরকে সময় দিব। ও আমাকে মেসেজ করতেছে, আমি ওকে ভুলে গেছি, ওকে আমি চিনি না, আমার ফ্যামিলি পাইছি, আমার ফ্যামিলি নিয়ে আমি থাকবো। গেল 2 তারিখে এই কথা আমাকে বললো, 3 তারিখে আমাকে সকাল 10টা বাজে কল দিয়েছে, সনি টাকা লাগবে, কখন টাকা নিয়ে আসবি, আমরা তো সেট আপ ক্যামেরাম্যান সব কিছু ঠিক করব, তো টাকা হাতে নিয়ে আমরা সব কিছু ঠিক করবো এবং এই গানেও তুই থাকবি। আমরা চাই, তুই অনেক ছোট মানুষ, তোর জীবনে অনেক কষ্ট, তোর কষ্ট দেখতে আমরা পছন্দ করি না, আমরা চাই তুই অনেক বড় হ, তোর অনেক ভবিষ্যতে তোকে কিছু করে দিব। মানে আমাকে অনেক স্বপ্ন তারা দেখাইছে, আমাকে নিয়ে তারাও চিন্তা করছে, এরকম কিছু। দেন আমি সত্যি, একদম সত্যি কথা আমি এখানেই বলি, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, ওই 3 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারিনি। আমার ফ্যামিলি তো আমাকে কখনোই আর দিবে না, আমি না আমার আম্মুর কাছে যাব, না আমার বোনের কাছে যাব, না আমার নানু নানি, কেউই আমাকে আর সাপোর্ট করবে না, কারণ আমি তো অলরেডি অনেক টাকা দিয়েই ফেলছি এবং কোনো ফিডব্যাক নেই, হ্যাঁ, 1 টাকাও এক ফেরত আসে টাকাও না। তারা দিচ্ছে না। তো আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই দিচ্ছে না। পরে আমার যে ভাই, খালাতো ভাই, সে আমাকে, আমি ওদের কথা শুনে অনেক ভেঙে পড়তেছিলাম, ওরা আমাকে শুধু টাইম দিচ্ছে, মানে মেসেজে সব স্ক্রিনশট আছে, মেসেজে 11টা 1, 12টা 1, 12টা 2, 12টা 3, মানে শুধু শুধু টাইম দিচ্ছে, মানে সময় দিচ্ছে যে এখনও সময় আছে, তুই তাড়াতাড়ি বাবার সামনে আস, বাবার সামনে টাকা নিয়ে 3 লাখ টাকা নিয়ে এসে দাঁড়া সনি। বাবা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, বাবার কিন্তু কিডনি নাই, হ্যাঁ বাবা কিন্তু, হ্যাঁ বাবা কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা কিন্তু তোর উপরে রেগে যাচ্ছে, সনি তুই তাড়াতাড়ি সামনে আয়। তখন সেক্ষেত্রে আমি সারাদিন, ওরা আমাকে ফোন দিল, ফোন আমি রিসিভ করি নাই। সন্ধ্যা 6:30টায় আমি ফোন রিসিভ করার পর আমার ভাইকে দিয়ে আমি কথা বলাই, তার নাম হয়েছে সৌরভ, তাকে দিয়ে কথা বলার পরে ও বলে যে ও তো টাকা ম্যানেজ করতে পারে না, ও আপনাদেরকে কীভাবে এত টাকা দিবে, আর ও তো অনেক টাকা দিয়ে ফেলছে, আপনারা তো সেটাই দিচ্ছেন না, আবার 3 লাখ টাকা ও কীভাবে দিবে। তখন বলতেছে আচ্ছা আপনি সোনিয়ার কাছে কল দেন। পরে আমার কাছে কল দিল, আমাকে বলতেছে তোর আত্মীয় স্বজন কোথায় আসিস, তোর বাসা কোথায়, তোর লোকেশন কোথায়, আমাকে বল, আমি এখনই তোর বাসায় পুলিশ পাঠাচ্ছি। কেন আমার বাসায় পুলিশ আসবে কেন? পরে বলতেছে আসবে কেন তুই সেটা দেখ, তুই যে আমার সাথে ব্যবহার, খারাপ ব্যবহার, তোর লাং ভাতার যাদের জন্য তুই আসতেছিস না, তোর যে গেস্ট, তোর যে আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে ঘুরতেছিস ফিরতেছিস, মানে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক, মানে আমাকে ঠেট করছে, আমাকে অনেক আমার সাথে অত্যাচার করছে। সারা রাত আমাকে ঘুমাইতে দেয়নি, আমাকে বলে তোর বাসা নিচে পুলিশ পাঠাইছি। আমার ফ্যামিলি বাসা, আমার বাবা নেই, আমার আম্মু জব করে, আমিও জব করি। তখন তো আমার ভিতরে একটা ভয় কাজ করবে যে কেন আমার বাসায় কেন পুলিশ পাঠাবে। তখন আমি ওকে ফোন দিয়ে বলি তুমি আমার বাসায় কেন পুলিশ পাঠাবা। পরে বলতেছে তুই যেই অফিসে কাজ করছিস ওই অফিসে লোক পাঠাবো, আমাদের সাথে এটা ঠিক করিস নেই, আজ না কাল, কাল না পরশু, তুই টাকা দিতে পারবি না, তুই বলবি তুই এগুলো কেন করতেছিস, আমরা দেখে নিব তোদেরকে, যত রকমের থ্রেট আছে সব বলেছে। টাকা আপনি দিতেছেন, থ্রেট তো আপনি দিবেন, সে কেমনে থেকে উল্টা ঘটনা। আপনি তার বাসায় গিয়ে মাসের পর মাস থাকতেছেন, আপনি তার সব টাকা দিয়ে দিচ্ছেন, আপনি মানে কি খাওয়াইছিল, নেশা করেছিল নাকি? হ্যাঁ কিছু একটা এরকম হয়েছিল, নেশা করে না, কিছু একটা এরকম হয়েছিল। আমার ওই আপুটার নাম জানি কি, যে আপু তানহা করে একটা মেয়ে আছে, ওই মেয়ে ওর বাসায় থাকতো। ওই মেয়ে আর আমি একদিন কি হয়, মঙ্গলবার দিন তারা, আচ্ছা এই কথাটা আমি আগে বলি পরে ওই সাবজেক্টে যাই। মঙ্গলবার দিন, সোমবার দিন রাত্রে আমাদেরকে বলে যে তোমরা 2 জন চুল শ্যাম্পু করে সুন্দর করে ফ্রেশ হয়ে আসো। আসার পরে আমাদেরকে একটা সাদা জামা দেয়, জামা দেওয়ার পরে বলতেছে যে এই জামাটা এখন এখানে থাক, সকালে উঠে ঘুম থেকে উঠে বাহি মুখে ব্রাশ করবা না, গোসল করে এসে জামা পরে এসে আমার সামনে তোমরা বসবা। বসার পরে একটা বড় একটা পাতিল আনছে,
বড় একটা পাতিল, 41টা চাল, 41টা ডাল আমার সামনেই গুনতেছে, ভাইয়া গুনতেছে, গুনে গুনে আরেকটা আপু আছে মিষ্টি, ওনাদের বাসায় থাকতো, ওই আপুকে দিচ্ছে যে ধুইয়া আনার জন্য দিচ্ছে। পরে 1 লিটারের না 2 লিটারের জানি একটা পানির বোতল, বলতেছে যে এই পানিতে এটা ভরে নিয়ে আসো। দেন আমি জানি না আসলে এগুলো কি তারা কি করছে, তাও আমি বলতে পারছি না। দেন ওইটা আনলো, আনার পরে আমরা বসলাম, এরকম মানে কিভাবে বুঝাবো, আমরা যেরকম নামাজ পড়তে বসি না, ওরকমভাবে আমরা দুইজন বসলাম। বসার পরে আমাদের উপর ওই পাতিলটা দিল, খালি পাতিল ঠান্ডা, কিচ্ছু নেই পাতিলে। পরে চাল ডাল ইত্যাদি ইত্যাদি কত কিছু ওইটার ভিতরে দিল। দেওয়ার পরে ভাইয়া মানে ওখান থেকে সাইড থেকে মানে আগরবাতি, মোমবাতি, একটা ওই যে মাজার যেরকম না, মাজারে অনেক কিছুই হয় ফুল টুল দিয়ে, ওরকম মানে ভণ্ডামির মতো জানি কি বলতেছে আর ফু দিচ্ছে আমাদের উপরে, ফু দিচ্ছে। আর চারোদিক দিয়ে আমার মানে পা গরম হয়ে যাচ্ছে, একদম পা পুড়ে যাচ্ছে। পাতিলটা এমন গরম হয়ে গেছে মানে একদম মানে নাটক সিনেমার মতো, মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম কেন হচ্ছে। একদম পা গরম হয়ে গেছে আমার, এই যে দুই আঁটু একদম গরম হয়ে গেছে। দেন আমি কিছু বুঝতেছি না, আমি বললাম কি হচ্ছে। উনি বলতেছে যে না কিছু হচ্ছে না, তুমি চুপ করে বসে থাকো। দেন আমি আর যখন না মানাইতে পারছি, আমার কোনো ধৈর্য নাই, সেক্ষেত্রে আমি আর ওই আপুটা পাতিলটা নামাই দিই। নামানোর পরে তার কিছুক্ষণ পরে আমরা ওখানে বসে আছি, আমাদেরকে এক মুঠ খিচুড়ি দেয়, মুঠ পাতাইয়া ফু দিয়ে খিচুড়ি দেয়, খিচুড়ি মিষ্টি এগুলো আমাদেরকে দেয়। দেওয়ার পরে আমরা খাই, আমি ওই যে ওই খাবারটা খাই, ওই খাওয়ার পরে আমি আর নেই, মানে ওই থেকে আমি তাদের উপরে দুর্বল হয়ে গেছি, ওই থেকে তাদেরকে আমি ভয় পাই, ওই থেকে তারা আমাকে যেটা বলে আমি বাধ্য তাদের কথা শুনতে। আর সাথে যে ছিল সেও আবার এমনও হয়েছে আমি যে 3 মাস ছিলাম তাদের বাসায়, আমাকে এক রুমে তালা মেরে রাখছে, আর একটা আপু আছে যে ওই আপুকেও আর একটা রুমে তালা মেরে রাখছে। তালা মেরে রাখছে। এবং আমরা যে 3 মাস আমি যে ওখানে ছিলাম, কতটা অত্যাচার আমার সাথে, কতটা প্রেশার ক্রিয়েট, এবং কত যে কষ্ট করছি আমি, মানে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারিনি, এগুলো বলতে গেলে আসলে কান্না চলে আসে, বলতে পারি না। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারিনি। তারপরে ওই যে মেয়েটা ছিল তানহা, ওই আপুর সাথেও যে 3 মাস ছিলাম, 3 মাসে আমি তার মুখ আমি দেখিনি, আমার মুখ সে দেখে নাই, এমন একটা অবস্থার ভিতরে ছিলাম। দেন আমি তো বুঝতে পারিনি। দেন ওখান থেকে রুমে আটকে রাখছে কেন? রুমে আটকে কিছু না, আমাদের মানে কথা বলতে দিবে না, কারোর সাথে কথা বলতে পারবো না। আমি যে একটা রুমে আটকা থাকবো, কেন থাকবো? এখন আমি বলি, এখন আপনি নতুন ওখানে গিয়েছেন ধরেন, বা এই যে ভাইয়ারাও তো ওখানে নতুন গেছে, তারা তো আমাদেরকে কোনোদিনও দেখছেন আপনারা? কোনোদিনও দেখে নাই। আমাদেরকে রুমে তালা মেরে রাখছে। মানে আপনি কেন রুমে তালা মেরে আটকা থাকতেছেন? কেন রাখতেছে যে আমি নতুন কারোর সাথে পরিচয় হব, আবার তারা আমাকে কান পড়া দিবে, কান বুদ্ধি দিবে যে নয়নমণি এরকম। মানুষের কথা শুনে যদি আমি তাদের কথা না শুনি, যেরকম এই যে তানহা আপু, ওর সাথেই তো আমি কথা বলতে পাইনি, ওরে আমার সাথে কথা বলতে দেয়নি। আমার কোনো মানে লজিকেই কাজ করছে। আমার একটা রুমে আটকা রাখছে, আমি তো গেছি তার কাছে কাজের জন্য, কোনো কাজ করব, আমাকে আটকা রাখছে, এবং আমি 1-1.5 মাস আমাকে আটকা রাখছে, আমি আটকা থেকে যাব? আমি ফোন করবো না, আমি পুলিশ ডাকবো না, আমি চিল্লাপাল্লা করবো না, আমি থেকে যাবো? ফাজলামি নাকি? ওইটা না তো, তখন তো আমি তাদের কথা বুঝতেছি না, আমি তো তারাই আমার সব, মানে আমি কি একদম হয়ে গেছি, তাদের কথা আমি উঠতেছি বসতেছি। আপনি একটু বুঝেন, দেখেন তারা আমাকে যেটা বলতেছে আমি সেটাই শুনতেছি। না আছে আমার ফ্যামিলি, না আমরা আমার বোনে, আমি কারোর সাথে টোটালি কোনো কন্টিনিউ কারোর সাথে কথাই বলি না। ওদের কথায় আমি উঠতেছি বসতেছি, খাচ্ছি ঘুরতেছি, ওরা আমাকে মার্কেট করতে নিয়ে যাচ্ছে। আপনি যে খাওয়াইলো আপনাকে কিছু একটা, ওই যে শয়তানের নিঃশ্বাস টাইপের কোন একটা ওষুধ খাওয়াইছে বলে আপনার মনে হয়? হতে পারে। ফাইন। লাস্টলি কি আপনি পুলিশের কাছে গেছেন বা অভিযোগ করেছেন? জি, এটা নিয়ে আমি অভিযোগ করেছি, এবং ওদেরকে আমি এইতে উত্তরা থানাতে লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ। তারপরে আমি যে ধানমন্ডি ছাত্র ক্লাবের একটা ভাইয়া আছে, ভাইয়ার নাম, তখন এই ভাইয়া ওদের সাথে পরিচয়, সজীব ভাইয়া জানে যে আমি কত ঘটনা হয়েছে, কত। আপনার সঙ্গে কোনো শারীরিক নির্যাতন করছে তারা? জি না। তুমি কেস করছো? জি, আমি কেস করেছি। সো এখন তার মানে তুমি বিচার প্রার্থী, এবং তারা ধরা পড়লে তুমি এর বিচারটা পাবে। জি। আপনারা দুইজন তো ভিকটিম। হ্যাঁ, আমরা দুজনে ভিকটিম। আপনি কত টাকা ধরা খাইছেন? আমি ফার্স্টে 1.5 লক্ষ টাকা দেই। আমি আপনাকে দেখে তো বুদ্ধিমান লোকই মনে হচ্ছে। আমিও ওই যে পড়ে গেছি এমন ইয়ের মধ্যে আর কি, মানে ওদের কথায় আমাকে নিচে বেসিক্যালি লোনের জন্য, মানে ওনার ওয়াইফ নাকি ইয়েতে জব করে, সিটি ব্যাংকে জব করে, তো আমার একটা লোন দরকার ছিল, আমি মানে ট্রাই করতেছিলাম, আবার ট্রাই করেই নেই, ঠিক আছে। তো ওরা আমাকে টিকটকের মাধ্যমেই চেনে, আমিও তাদের টিকটকের মাধ্যমেই চিনি। তো একদিন আমাকে মনি নক দেয় যে ভাইয়া আসো, তো আমি বলতেছি হ্যাঁ বলো।
তো বলতেছে আমার ভাইয়ার তো বার্থডে, মানে ওর যে হাজব্যান্ড, আমরা সবাই পাবলিকলি মানে ওরা তো টিকটকে পপুলার, সবাই জানে ওরা আপন ভাই বোন। তো আমাকে ইনভাইট করে, তো আমাকে কখনো দেখা হয়নি, আমাকে ইনভাইট করতেছে। তো আমার যাবো কি যাবো না এই টাইপের একটা কোশ্চেন আসে। তো এমনভাবে ফোর্স করতেছে, তো আমি কাছে ঠিক আছে আসবো। নতুন মুরগি লাগবে। হ্যাঁ হ্যাঁ, নতুন মুরগি। রাইট রাইট ভাই। তো মনে করেন আমাকে ডাকলো, মানে ওদের টার্গেটই হচ্ছে যাদের টাকা পয়সা আছে, মোটামুটি মানুষ চিনে, হ্যাঁ, তাদেরকেই মনে করেন মুরগি বানানো। আমার সেম মুরগিটাই বানাইস করতে পারেন। আমি এফডিসির একজন নায়কের নামও জানি, একটু আগে আমার সাথে কথা হচ্ছে, আমি নামটা প্রকাশ করছি না। মানে তুই ভিডিও করবে না, কেউ কোনো ভিডিও করবে না, এবং আমার এইখানটার কোনো ভিডিও কোনোখানে যেন না প্রকাশ হয়, কোনোখানে না, আই রিপিট। ওকে, হ্যাঁ, আমি একজন এফডিসি স্বনামধন্য নায়কের কথাও জানি, একটু আগে আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমি নামটা প্রকাশ করছি না নিরাপত্তার স্বার্থেই। এমনকি তিনিও এদের দ্বারা চিটেড হয়েছে। অদ্ভুত, বল না। হ্যাঁ, সরি। হ্যাঁ, পরে আমাকে ইনভাইট করছে, তা আমি গেছি। তা আমি আমার গাড়ি নিয়ে গেলাম। তারপরে আমাকে পাওয়ার পর এত পরিমাণ আপ্যায়ন ভাই, মানে লাইক জামাই আদর, মানে মনে হয় তার বউ যেটা, মানে আমরা জানি বোন, তার সাথে বিয়ে দিয়ে দিই, মানে জামাই আদর পুরা। তাই আমি নাকি এত ভালো মানুষ আছে, আমি অনেক খুব খুশি। প্রথম দেখাতে এত হ্যাঁ, আদর। পুরা হাকটা, মেয়েও হাক করতেছে, ওর জামাই হাক করতেছে, বউ হাক করতেছে, সবাই আসছো আসছো আসছো। আমি তো কি ভাই, ওরা আমার খাওয়াই দিতেছে। হ্যাঁ, মানে পুরা, মানে কিভাবে পটানো যায়, মানে এদের টার্গেট হচ্ছে যাদের টাকা পয়সা আছে মোটামুটি তাদের পটায় রাখবে, টাকা পয়সা ভাঙায় খাবে, ঠিক আছে। তো আমি খুব খুশি তাদের এত আপ্যায়ন দেখে। তো আমি প্রোগ্রাম শেষে বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পরে ওই প্রোগ্রামে আর কেউ ছিল না? প্রোগ্রামে অনেকেই ছিল, আমি আপনাকে বলি, ওই যে সিঙ্গারের নাম জানি কি, নাম বলার দরকার নেই। আচ্ছা আচ্ছা, চিনবেন আপনি তো, অনেকেই ছিল এখানে, সবাই চিনবেন আর কি। তো অনেকেই ছিল, তো আমি ওই মধ্যে গেছি। তো বাসায় আসার পর তোমার ফেসবুকে ডে দিছে যে আমার ভাইয়ার অবস্থা খুব খারাপ, সবাই দোয়া করবেন। তো আমি যেহেতু আমার এত আপ্যায়ন করছে, আমি কোশ্চেন করতেই পারি যে কী হয়েছে। তা আমি পরে কোশ্চেন করলাম যে তোমার ভাইয়ার কী হয়েছে। বলছে আমার ভাইয়ার তো কিডনি একটা 70% ড্যামেজ, আর একটা হচ্ছে 40%, বেশি দিন বাঁচবে না, হয়তো বা 2 বছর বাঁচতে পারে। এই কথাটা কিন্তু যে আসিফ আকবর ভাইয়া যে সিঙ্গার, ওনার কিন্তু সেম ইয়েতেই দিয়েছে। তো একদিনের পরিচয় আমাদের টাকা হলচ্ছি দিতেছে। তো আমি জিনিসটা কিরে ভাই, একদিনের পরিচয় টাকা হলচ্ছি দিতেছে, জিনিসটা কেমন না। তো ওর বউ যে ছোট বউ নয়নমণি, তো বলতেছে যে তোমার যদি সম্ভব হয় আমার 20,000 টাকা হাওলাত দাও, আমি সকালে ব্যাংক হাওড়ে তোমার দিয়ে দিব। তো আমি না বানা করতে পারি না, একটা মানুষ অসুস্থ, আবার এত ভালো আপ্যায়ন করছে, তো আমি দিয়ে দিছি। তারপরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আচ্ছা কোন হসপিটালে, আমাকে একটা অ্যাড্রেস দাও, আমি যাই। তো আমাকে আর অ্যাড্রেস দেয় না, নানান এক্সকিউজ, আমার ফ্যামিলি একটু পার্সোনাল, তো অনেকে আসবে যাবে, তো আমাকে অ্যাড্রেসটা দিতেছে না। তো আমি তাও আমার সন্দেহ হয় নাই। তারপর গেছে, পরে একদিন পর আমাকে বলতেছে কি সজীব, আমার ভাইয়া তো বাবা, আমার বাবা তো চিন্তা করে দেখেন ভাই, একবার বাবা একবার ভাই, এখন তো জামাই, মানে কোন সূত্রে, মানে বাবা আর ভাইয়ের যে একটা সম্পর্ক, পবিত্র সম্পর্ককে এটা কিন্তু নষ্ট করছে। চিন্তা করা যায় কত নিকৃষ্ট হইতে পারলে এগুলো করতে পারে। তো বাবারা বাসায় নিয়ে আসছি, তুমি বাসায় আসো। তো আমি বলতেছি বাসায় যাব না, একজনের বাসায় গেলে কেমন না ভাই। তো আমি আমার কিছু ফ্রেন্ড ছিল, ওদের শেয়ার করতেছি, দোস্ত আমার তো বাসায় ডাকতেছে, বাসায় কি যাবো, যাওয়া কি উচিত। তো ওরা বলছে ওরা যেতে আপ্যায়ন করছে, তো যা। তারপর আমি আমার 2টা ফ্রেন্ডের সাথে নিয়ে আমি গেছি। তো একটা মানুষের বাসায় গেলে তো ভাই খালি হাতে যাওয়া যায় না, যেহেতু অসুস্থ মানুষ। তো আমি মোটামুটি ভালো টাকারই ফ্রুটস আমি নিয়ে গেছি, মানে 2 হাত ভরে নিয়ে গেছি। তারপর বাসায় যায় দেখি সে তো একদম সুস্থ, পুরো সুস্থ, পপকর্ন খাইতেছে। কিরে ভাই, একদিনে সুস্থ হয়ে গেল, পপকর্ন খাইতেছে। আচ্ছা, এই নাটক তো সেম নাটক সবার সাথে করতেছে। হ্যাঁ, সবাইকে বলতেছে অসুস্থ, সবাইকে বলতেছে কিডনি 70% খারাপ, সেম নাটক। Same নাটক। এবং দেখা হওয়ার পরের দিন বা সেই দিনই হচ্ছে টাকা যাইতেছে। বাহ, স্ক্রিপ্ট সুন্দর। পরে মানে যেমন আপনার এই রুমটা না, এমন রুমের মধ্যে দেখলাম অনেকগুলো দলিল স্ট্যাম্পের। তা আমি জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কিসের। তো বলতেছে তোমার ভাবি তো সিটি ব্যাংকে জব করে, তো তুমি সিটি ব্যাংকে জব করে, সিটি ব্যাংকে তো ভালোই তো জব করে। তো আমি খুব খুশি হইলাম যে মাশাআল্লাহ ভালো একটা পজিশনে আছে। পরে বলতেছে যে লোন দেয়, কেউ যদি লোন নেয় আমাকে জানায়ও, লোন ইজিলি দিতে পারবে। তো আমি বলছি আচ্ছা আমি যদি লোন নিই ভাই কীভাবে কি, তুমি যদি ইমার্জেন্সি নাকি, আমাকে হ্যাঁ ধরেন ইমার্জেন্সি। তো বলতেছি কত টাকা লাগবে, না 15 লাখ টাকার মতো লাগতে পারে। তো আমার একটা গাড়ি আছে, তো আমি একটা আমি গাড়ি কিনবো। হ্যাঁ, আর এটা আমার ফ্যামিলি জানবে না, কারণ আমার যে বাসার যে ডকুমেন্টস সব আমার বাবার নামে, তা আমার বাবা আমাকে লোন দিবে না। এই জন্য বলছে ঠিক আছে আমি
এভাবে না আমি একটু মানে বুঝে নিত কীভাবে নিতে চাইছি। তো ঠিক আছে তোমার দেওয়া যাবে 1.5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, তো মানে ক্ষুদ্র ঋণের জন্য টাকা লাগে না, 1,10,000 2,20,000 তাদের হ্যাঁ কমিশন। কারা কমিশন খায়রা? সিটি ব্যাংক সে কিন্তু অফিসিয়াল নন অফিসিয়াল? অবশ্যই আনঅফিসিয়াল, মনে করেন কমিশন অনেক সময় লাগে বা লাগে। আমি তো জানি লোন নেওয়ার জন্য তো কমিশন লাগার কথা না। না ক্ষুদ্র ঋণ লাগলে 1,10,000 টাকা দেওয়া লাগে, দিতে হয়। হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? মানে এটা সব হচ্ছে ব্যাংকে একই ঘটনা? ম্যাক্সিমাম ব্যাংকই আছে। ও মাই গড। আর ওরা আবার ক্ষুদ্র ঋণ দেয়। এই ক্ষুদ্র ঋণের কথা বললে কিন্তু ওরা কিন্তু আমার কাছেই ফার্স্টে আসে মেয়েগুলা। আর এরা যে হাজব্যান্ড ওয়াইফ, এটা কিন্তু সবার আগে টিকটকে আমি মানে করছি, প্রেজেন্ট করছি, যেটা মানে আমি জাস্ট একটা পোক মারছিলাম জাস্ট যে কোন দুনিয়ায় আসি কিয়ামতের আলামত, জামাই হয়ে যায় ভাই বাপ। তো এটা নিয়ে ওরা অনেকদিন ধরে ভিডিও ছাড়তেছে। তো ওরাই পরে মনে করেন আমাকে নিয়ে একটা কোচা মারছিল, হ্যাঁ লাইক ভিউর জন্য এটা এত কিছু, হ্যাঁ আমাদের নামে এইসব বলে। তোমাকে দাঁড়া, আমি আবার একটা ভিডিও বানাইছি যে তুমি আমার নিয়ে, আমি লাইক ভিউর জন্য মানুষকে আমাকে চিনে না, আমার হয়তো বা 2 লাখের কাছাকাছি ফলোয়ার্স, মানুষকে আমার চিনে না? অবশ্যই আমার চিনে। আমি কালকেই তোদের নামে সব কিছু বলবো। মানে এরা, আমি অনেক পুলিশ আমাকে ফোন দিত, আর ওদের থেকে আমি সরে আসার কারণ একটাই, দেখেন ভাই, একটা যদি 4-5 জন বন্ধুরা একসাথে চলে, 4 জন বন্ধু যদি খারাপ বলে না, ওই একটা মানুষ যে থাকে না, সেই মানুষটা কিন্তু খারাপের দিয়ে পড়ে। যখন আমি দেখতেছি কন্টিনিউয়াসলি আমাকে পুলিশ ফোন দিতেছে, ওদের খোঁজ খবর নিতেছে, তা আমি বললাম কি ভাই আপনারা কী আমাকে একটু বলেন তো, পুলিশ কেন আমার ফোন দিতেছে? আরে না কিছু না এগুলো হুদাই নাটক টাটক, মানে ওরাই কিন্তু মামলা টামলা করছে। ওদের তো নাম্বার আর নাই, আমার নাম্বার তো খোলা যায়, আমি তো কোনো কিছুর মধ্যে ইনভলভ নাই। দেখতাম ওরা চিটার, মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে পালায় আছে। তো মনে করেন পরে আমি আস্তে করে সাইড চলে আসছি। আর এখানে আবার কথা আছে, আপনি টাকা তুলতে পারছিলেন? হ্যাঁ আমি টাকা তুলতে পারছি, বাট আমাকে লোন দিবে 1 সপ্তাহের মধ্যে, তো লোনটা আমার আর দেয় নাই। তো আজকে কালকে পরশু করতে করতে আমাকে 6 মাস ভাই ঘুরাইছে। আমি থাকি মিরপুর তো উত্তরা, আর এই 6 মাস এই 1.5 লক্ষ টাকা উঠাতে যে আমার 2 লক্ষ টাকা নষ্ট হয়েছে। তোমার আপনি আর আমাকে একটা মজার কথা আমি বলি, আমাকে দেখলে এর বাপ ভাই ক্ষুধা লাগতো। আমি এটা নিয়ে আমি ভিডিও ছাড়ছি টিকটকে, অনেক মিলিয়নের উপরে ভিউ হয়েছে, এগুলো সবগুলো মিলিয়নের উপরে। আমার আইডিটা চলে গেছে, এটা হ্যাঁ ব্যান করে দিছে, কারণ হ্যারাসমেন্ট টাইপের একটা অপশন থাকে রিপোর্ট দেওয়া, ওদের ছবি নিয়ে আমি ভিডিও বানাইছি, তো যার কারণে আমার আইডিটা এখন ব্যান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমার কষ্ট না, আমার কষ্ট, আমার 2019 সাল থেকে আমি ভিডিও বানাই, মানুষ আমাকে পছন্দ করে, মানুষ আমাকে চিনে। আইডি নিয়ে কোনো সময় আমি আইডি আবার ফলোয়ার্স আমি গেইন করতে হবে, কোনো ব্যাপার না আমার কাছে, কিন্তু এটার মধ্যে অনেক মেমোরিজ থাকে। কিন্তু আমার তো আর ক্ষতি করতে পারলো না, আমার আইডি নষ্ট করে দিল। তারপর লোনের যে ব্যাপারটা, তো লোন আজকে দেয়, কালকে দেয়, পরশু দেয়, আর প্রত্যেকদিন আমারে ডাকতো। তো মনে করেন এই 1.5 লক্ষ টাকা, মানে আমি লোন, আমার 15 লক্ষ টাকা লোন দেওয়ার কথা, তা আমি কেমন জানি বিশ্বাস করে বলছি, আমি এত কিছু যাচাই করি নাই। কি অদ্ভুত, প্রত্যেকটা মানুষ, আমি ধরে নিলাম যে কিছু অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষ আছে, ছোট মানুষ, দুর্বল মানুষ আছে, এটা আপনার মতো লোক বিশ্বাস করে কেমনে? বাট আমি টাকাটা উঠাতে পারছি, কিন্তু মানে বাসায় বসে অফিসের লোন পাই যাইতেছেন এবং আপনি এটা বিশ্বাস, মানে আমিও কেমন জানি বিশ্বাস করে ফেলছি। আমি আই ডোন্ট নো কেমনে কি আমারও ব্রেন ওয়াশ করে ফেলছে, আমিও বিশ্বাস করে ফেলছি। আমার লোন আজকে দেয়, কালকে দেয়, পরশু দেয়, এইভাবে 6 মাস আমাকে মনে করেন মিরপুর তো উত্তরা আমাকে প্রতিদিন টানতো। আর ওর বউর সাথে কাপড় ভিডিও বানাইতো, যা মানুষ, আমি সবাইকে বলি, এই যে অনেকে তো কনফিউজ থাকেন যে ওর সাথে আমার রিলেশন, অ্যাকচুয়ালি আমার সাথে কোনো রিলেশন না। আমার এই 1.5 লক্ষ টাকা উঠানোর জন্য আমার প্রত্যেক দিন যাইতে হইতো। আর ওর আর আমার ভিডিও এত পরিমাণ মানুষ পছন্দ করতো, হ্যাঁ অনেক ভিউ হইতে পারে, সব মিলিয়নের উপর চলে যেত ভিডিওগুলো টিকটকে। তো আমাকে মাঝখানে বলতেছে যে তুমি একটা কাজ করো, তোমাদের নিয়ে একটা ভিডিও বানাই, মিউজিক ভিডিও বানাই। তা আমি কোনো ইন্টারেস্টেড ছিলাম না, মিডিয়াতে আমি কাজ করবো না। অনেক আগে মিডিয়া কাজ করছিলাম, মাঝখানে আমি আজ করবো না। তো অনেক ফোর্স করছে, না করতে হবে। তাই আমি একদিন গেছি হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়েতে, আমাকে জিজ্ঞাসা না করে ওরা হল বুকিং করে ফেলছে, ক্যামেরাম্যান বুকিং করে ফেলছে, 50,000 টাকা খরচ করে ফেলছে। এখন তো আমার ফোন দিয়ে বলতেছে কালকে তো শুটিং, তুমি চলে এসো। আমি কিসের শুটিং? তো বলছি তুই যে মিউজিক ভিডিও, তো আমি তো করবো না, তোমার তো আমি বললামই। ভাই কান্না কারে কয়, তোমার করতে হবে, তুমি কেন করবা না? আমার বাবার 50,000 টাকা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তোমার জন্য। এখন না ভাই, আমি আল্লাহ ওদের থেকে আমি 1.5 লক্ষ টাকা পাই, এখন যদি আমি কাজটা না করি তাহলে আমার 50,000 টাকা দিবে না। আমি সারা রাত আমার ফ্রেন্ডের গায়ে হলুদ শেষ করে আমি সকালে গেলাম, কাজও করলাম। কত বড় ফকিন্নির মেন্টালিটি হইলে, হ্যাঁ
কাজ শেষে ওরা আমাকে খাওয়াবে না, আমি কিন্তু 1 টাকাও পেমেন্ট নেই। আমাকে বলে সজিব তোমাদের সঙ্গে কাজ করে দিলাম, কি খাওয়াবো বলো, কোন রেস্টুরেন্টে যাব? এই 6টা মাস কাচ্চি ভাই, পিজা বার থেকে শুরু করে উত্তরা এমন কোনো রেস্টুরেন্ট নাই যে আমার থেকে খায় নাই। আর আমিও আমার চিন্তা ভাবনা ছিল কি ভাই, লাইক আমার যাই। মানুষ, সরি আমি অন্যের দুঃখে হাসতেছি, আমি পারতেছি না ভাই আর। মানে একটা মানুষ কেমনে এইভাবে করে ম্যানিপুলেট করে এবং সবাই ম্যানিপুলেট হয়ে যাইতেছে। হাউ কাম, কিন্তু সত্যি- তাগড়া পোলা পায়। আরো কাহিনী আছে ভাই। আমার এত ইয়ে থাকতো না, মানে এরা যে বিয়ে করছে বা এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। বাট আপনি কি বউরে ভালোবাসেন নাকি? বিয়ে করেনি না, আপনি? আমি বিয়ে করিনি ভাই, বিয়ে করি নাই। মানে ভাই যার পার্সোনাল ম্যাটার, কারে বিয়ে করো না করো এটা না তো না, আমার, সেটা বললাম না, বললাম আপনি তো আর প্রেমে পড়ে যান নাই। না 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 ওই ভাই, বাবার আমি- মেয়ের। আমি বললাম না যে এই টাকাটা উঠানোর জন্য আমাকে প্রায় যাইতেই হইতো, ভিডিও বানাইতে হইতো, আর সবগুলা ভিডিও জামাই করে দিত। আর আমাকে মানে মানুষজন যখন কমেন্ট করতো যে তোমরা কি অ্যাকচুয়ালি রিলেশনশিপের মধ্যে আসো, তো আমি যখন রিপ্লাই দিত না, আরে না কন্ট্রিবিউশন হইতে দাও, বিয়ে হইতে দাও। মানে এদের জানা হচ্ছে ইউটিউব থেকে টাকা কামাবে।